কি নাম বললেন? শুনতে পাইনি, আবার বলুন। যারা এবার তার পুরো নামটাই বলে লোকটাকে। মানজারা। নামটা শুনে আরমান কি মনে করে যেন মুচকি হাসল। এই একটা নাম জানার জন্য এই হাফ ইঞ্চি মেয়ের হাত কতবার মার খেলো সে, ভাবা যায় সব। তাই সেও নামটা ভালোভাবে শুনেও না শোনার মতো করে আবার বলল। কি বললেন জানেমান? যারা এবার প্রচুর বিরক্ত লাগছে। লোকটা কি কানে শুনে না নাকি? মন চাইছে গিয়ে লোকটার কান ফাটিয়ে দিতে। তার নাম সুন্দরভাবে বলেছে আর লোকটা উল্টা পাল্টা শুনছে, কিন্তু রাগ দেখাতে পারবে না, না হলে তার কাজটা আর হবে না। না, মানজারা। মানজারা আমার নাম। ও আচ্ছা, মানজারা আপনার নাম। তো কি জন্য আমাকে কল করেছেন? নাম্বার কোথায় পেলেন আমার? ওই 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 এ কে খানের বড় গেট থেকে নিয়েছে আপনার ফোন নাম্বার। বুঝতে পেরেছি। এখন আপনি কি জন্য কল করেছেন সেইটা বলুন। অনুমতি পেয়ে যারা তার মনে সব কথা খুলে বলে, এক এক করে আরমানের কাছে। কথা বলার মাঝে মাঝে দুই একটা করে গালিও দিচ্ছে সেই লোকটাকে। নিজেকে নামে এমন গালি শুনে একটু পরপরই খুক খুক করে কেসে উঠছে আরমান, কিন্তু যারার কথার কোনো প্রত্যুত্তর সে করলো না। খুব মনোযোগ সহকারে যারা সব অভিযোগগুলো শুনতে থাকে এক এক করে। যারা কথা শুনে আরমান বুঝতে পারে তাকে কতই না খারাপ ভাবছে তার হাফিঞ্চি মেয়েটা। সব কথা একেবারে শেষ করে বড় করে একটা শ্বাস ফেলো যারা। আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন তো? নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা আর সে কি বোঝাবে, যার জন্য তাকে ধরে মেরেছে মেয়েটা, আবার তাকে নালিশ করছে। যারার কথা বুঝো না বুঝার মতো করে বলে আরমান। ফোনে কথা বলে আপনার সব কথা আমি ভালো করে ঠিক বুঝতে পারছি না। কাল একবার এ কে খানের মাঠে একতলা বাড়িটা এসে দেখা করে যাবেন। আমি আপাতত এখানেই আছি। সময় নিয়ে আপনার সব কথা শুনবো আমি। এখন রাখছি, আল্লাহ হাফেজ। বলে এই কলটা কেটে দিল আরমান। বোকা যারা ভাবছে হয়তো তার কথা সত্যি লোকটা বুঝতে পারেনি কিছুই, তাই হয়তো তাকে বলেছে দেখা করে সব বুঝিয়ে বলতে। যারা আবারও ফোন দিল মিম আর ফিহাকে। কল রিসিভ হতে ফিহা জিজ্ঞেস করে, জানো, কথা হয়েছে লোকটার সাথে? কি বলেছে তোকে? কোনো ব্যবস্থা নেবে জানিয়েছে কিছু? বলেছে একবার গিয়ে দেখা করে সব ঘটনা খুলে বলতে ওনাকে। তাই ভাবছি কাল কলেজ ছুটির পর একবার যাব, গিয়ে ভালো করে বুঝিয়ে বলে আসবো। এটাই ঠিক হবে। কাল কলেজ ছুটির পর তিনজনে যাব একসাথে। ঠিক আছে, এখন ঘুমা জানুরা, আমার খুব ঘুম পেয়েছে। এই মেয়ে ঘুম ছাড়া কিছুই বোঝে না। সকাল 7টা বাজে। আজ যারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, ফ্রেশ হয়ে কলেজ যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে যারা। ড্রয়িং রুমে এসে দেখে জোহানের মন খারাপ, মন মরা হয়ে বসে আছে। জোহানের মন খারাপ বুঝতে পেরে যারা তার কাছে এসে বসে, ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি হয়েছে মির্জাফর? এমন মন খারাপ করে বসে আছিস কেন? আম্মু বকেছে তোকে? হ্যাঁ, কিছু হলেই তো মায়ের সব দোষ। মা তো তোদের সারাদিন শুধু বকে, তোরা তো কিচ্ছু করিস না। এই সাত সকালে মাকে রেগে থাকতে দেখে তার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। জোহান কিছু করলো না তো আবার? আম্মু কি হয়েছে? এমন রেগে আছো কেন তুমি? আমার কি হয়েছে এটা জিজ্ঞেস না করে তোর গুণধর ভাইকে জিজ্ঞেস কর। স্কুলে কি করে এসেছে সে? তার ক্লাস টিচার কেন আমাকে ফোন করে বলবে ওর স্কুলে যেতে? যারা ভাইয়ের দিকে তাকিয়ে দেখে মাথা নিচু করে এখনো বসে আছে। জোহানকে ভালো করে জিজ্ঞেস করে এবার যারা। কি করেছিস মির্জাফর তুই? আম্মুকে কেন তোর স্কুলে ডেকেছে? জন হঠাৎই কান্না করে দেয়, কান্না মিশ্রিত কণ্ঠে বলতে থাকে, আমি সত্যি কিছু করিনি বনু, বিশ্বাস কর, আমি সত্যি কিছু করিনি। যে মেয়ে আমাকে কালাচান বলেছে তার চুল ছিঁড়ে একটা দাঁত ভেঙে দিয়েছি শুধু, আর কিচ্ছু করিনি বনু, বিশ্বাস কর। এর থেকে বেশি কিছু করিনি বনু। ভাইয়ের কথা শুনে বোধ শক্তি সব হারিয়ে ফেলে যারা। কি বলবে বুঝতে পারছে না সে। কথা বলা আর ভাষা হারিয়ে ফেলে যারা।
চুল ছিঁড়া, দাঁত ভাঙা, এইসব তার কাছে এইটুকু মনে হচ্ছে। এই মির্জাফর, তোর কাছে এসব বেশি কিছু মনে হচ্ছে না? না তো, এগুলো বেশি ছিল না। ওই মেয়েকে আরও মার দেওয়া বাকি ছিল আমার, কিন্তু স্যার এসে আটকে দিয়েছে আমাকে। যারা এবার কিছু বলার মতো খুঁজেই পেল না। এই ছেলের কাছে সব কম লাগছে, আবার বলছে আরো দর বাকি ছিল। দেখেছিস তুই গুণধর ভাইয়ের কাণ্ড। স্কুলে মারামারি করেছে, তা আবার গর্ব করে বলছে আমাদের সামনে। মেয়েটাকে এত মেরে এসেও বলছে মার দেওয়া বাকি ছিল। আচ্ছা থাক, আর কিছু বলো না। স্কুলে গিয়ে দেখো তো ওর স্যার কি বলে, আর ওকে বলবে মেয়েটার কাছে ক্ষমা চাইতে। যারা জোহানের দিকে তাকিয়ে আবার বলে, মেয়েটার কাছে ক্ষমা চাইবি স্কুলে গিয়ে, মনে থাকবে তোর? জোহান এবার রাগ দেখিয়ে বলে, আমি ক্ষমা চাইতে পারবো না। আমাকে ওই মেয়ে কালাচান বলার পর আমি তোমাদের বলিনি? তোমরা তো কেউ যাওনি আমার সাথে বিচার করতে ওই মেয়ের, তাই আমার বিচার আমিই করে দিয়েছি। মার্জিয়া বেগম এবার মারাত্মকভাবে রেগে গেছেন ছেলের কথা। এইটুকু ছেলে এখন এমন গলাবাজি করতে দেখে ঘরের কোণে থেকে ঝাড়ুটা নিয়ে তেড়ে আসেন ছেলের দিকে। আজ এই ছেলেকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বেন তিনি। মাকে ঝাড়ু হাতে তেড়ে আসতে দেখে তাড়াতাড়ি ছোট ভাইকে আগলে নেয় নিজের কাছে। যারা মাকে শান্ত হওয়ার জন্য বলে, আম্মু কি করছো এসব তুমি? ও ছোট, না বুঝে একটা ভুল করেই ফেলেছে, তাই বলে তুমি ওকে মারবে? ও ছোট, ও যদি ছোট হয় তাহলে এত বড় বড় কাজ করে কিভাবে? কি আর করবেন তিনি? রাগে ফুসফুস করতে করতে পা বাড়লেন আবারও রান্নাঘরের দিকে। যারা ভাইকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে পাঠায় ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে আসতে। একসাথে নাস্তা করে বের হবে তারা। নাস্তা করে কলেজের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে যারা। তার মা জোহানকে নিয়ে তার স্কুলে চলে যায়। যারা আজকেও বটতলায় এসে দেখে তার দুই কলেজের বান্ধবী তার জন্য দাঁড়িয়ে আছে। আজকে আসতে তার অনেক লেট হয়ে গেছে, তাই দ্রুত তাদের কাছে এসে থেকে ঘাটের দিকে এগিয়ে যায় তিনজনই। নদী পার হয়ে একটা গাড়ি নিয়ে সোজা কলেজের গেটের সামনে এসে নামে তারা তিনজন। কলেজে আসতে আসতে বেলা পড়ে যায়। তিনজনই দ্রুত পা চালিয়ে যায় ক্লাসের দিকে। ক্লাস রুমের সামনে এসে দাঁড়ায় তিনজন। ভেতরে ঢোকার জন্য পারমিশন নেওয়ার জন্য ফিহা বলে, মে আই কাম ইন স্যার? স্যার দরজার দিকে তাকিয়ে দেখে তিনজন মেয়ে দাঁড়িয়ে আছে। স্যার একবার তিনজনের দিকে তাকিয়ে আর একবার হাতের ঘড়ির দিকে তাকিয়ে ঘড়িতে সময় দেখে তাদের দিকে তাকিয়ে বলে, তোমরা এখন ক্লাসে আসতে পারবে না। তোমরা তিনজন ঠিক 30 মিনিট লেট করে এসেছো। যাও, ক্লাসের সামনে কান ধরে দাঁড়িয়ে থাকবে ক্লাস শেষ হওয়া আগ পর্যন্ত। কানে ধরে দাঁড়িয়ে থাকতে হবে শুনে ফিহা আর মিম যারার দিকে কটমট দৃষ্টিতে তাকায়। যারার জন্য আজকে তাদের কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে কলেজে। তাদের দুজনকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে যারা একটা ক্যাবলা মারক্রত হাসি দিয়ে বলে, এভাবে তাকাস না প্লিজ তোরা। দেখ, আমিও তো তোদের সাথে কান ধরে দাঁড়িয়ে আছি। তারা তিনজনই কানে ধরে দরজার বাইরে হাসাহাসি করছে নির্লজ্জের মতো। তাদের হাসির শব্দ স্যারের কান পর্যন্ত পৌঁছে যায়। স্যার ক্লাস থেকে বের হয়ে এসে তাদের তিনজনের সামনে দাঁড়ায়। স্যারকে তাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভদ্র মেয়ের মতো চুপ করে দাঁড়িয়ে থাকে তারা তিনজন, যেন ভাজা মাছি উল্টে খেতে পারে না তারা তিনজন, এমন ভাব। কি সমস্যা তোমাদের? কান ধরে দাঁড়িয়ে এমন নির্লজ্জের মতো হাসছো কেন? স্যার, হাসলেই কেউ নির্লজ্জ হয়ে যায় না। নির্লজ্জ হওয়ার জন্য আরও কত রকম কাজ আছে। আবার মুখে মুখে তর্ক করছো। কোনো মেয়ে তুমি, সোজা প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দিব। মিমার যারা অগ্নি দৃষ্টিতে তাকায়, চোখ দিয়েই যেন তাকে খেয়ে ফেলবে এমন ভাব। তাদের চাহনি দেখে ফিহা একটা ঝোঁক গিলে। সরি স্যার, আর হবে না। আজ তিনজন মিলে ক্লাস করেনি তারা। মন ভেঙে গেছে তাদের কান ধরার কারণে। তাই পুরো সময়টা তারা কলেজ ক্যান্টিনে বসে কাটিয়ে আড্ডা দিয়েছে। কলেজ ছুটি হলে তারা তিনজন ব্রয়লার মুরগির মতো ঝিমাতে ঝিমাতে বের হয়ে আসে। গেট পার হয়ে গাড়ি নিয়ে ঘাটে চলে আসে। নৌকা পার হয়ে এসে দাঁড়ায় একে খান গেটের সামনে। তাদের উদ্দেশ্য এখন মাঠের মালিকের সাথে কথা বলতে যাবে। তিনজন একসাথে গেটের ভিতরে ঢুকতে হাঁটা ধরে মাঠের একতলা বাড়ির দিকে। জাহেদ, রোহান আর জেরিন বারান্দায় বসে একসাথে আড্ডা দিচ্ছিল। তাদের তিনজনকে আসতে দেখে জাহেদ বলে,
রোহন ভাইয়া দেখো কারা এসেছে এদিকে। কে আসছে? এবার তাকিয়ে দেখোই না তুমি। যারা মিম ফিয়াদের এ সময় এখানে দেখে অবাক হয় রোহান। তারা এখানে কি করতে এসেছে? আবার আরমানকে মারতে আসেনি তো তিনজন মিলে? এ কি দেখছি আমি, আজ আবার তিনজনে একসাথে আসছে আরমানকে মারতে। আসতে দাও একবার দেখি কি করতে আসছে ওরা। যারা মিম ফিয়া তিনজনই বাড়ির কাছে আসতে কেউ একজন এসে যারাকে জাপটে ধরে সাদা পুরী বলে। যারা মেয়েটার দিকে তাকিয়ে দেখে এই মেয়েটার সাথে গত বৃহস্পতিবার দেখা হয়েছে তার সাথে গেটের সামনে। মেয়েটার নাম জেরিন, কিন্তু এখানে কি করছে এখনো? ওই দিন তো বললো তারা ঘুরতে এসেছে এখানে। সাদা পরি, তুমি এখানে কি করছো? আরে বুলবুল পাখি, তুমি এখানে কি করছো? আমি এখানে ভাইয়াদের সাথে ঘুরতে এসেছি কিছুদিনের জন্য। মেয়েটা যারাকে এমনি জাপটে ধরে থাকতে দেখে ফিহা যারাকে জিজ্ঞেস করে, এই সারা, তুই এই মেয়েকে চিনিস? চিনি। ফিহার কথার উত্তর দিয়ে আবার জেরিনকে জিজ্ঞেস করে যারা, তা তোমার ভাইয়ারা কোথায়? তোমরা কি এই বাড়িতে থাকো? তার মানে তুমি এই মাঠের মালিক পক্ষ। হুম। তাদের কথার মাঝে সেখানে উপস্থিত হয় রুহান আর জাহেদ। জাহেদ ফিহাকে দেখে কিছুটা এগিয়ে এসে জিজ্ঞেস করে, আরে কটকটি যে এখানে কি করছো এ সময়? তা আপনাকে কেন বলতে যাব? আপনি কোন ক্ষেতের মোলা শুনি যে আপনাকে কৈফিয়ত দিতে হবে? এই কটকটি মুখ সামলে কথা বলো, তুমি জানো আমি কে? ফিহা চঞ্চকে আর ভাব নিয়ে বলে, জানার ইচ্ছেও নেই আমার। জাহেদকে মুখের উপর অপমান করে দিল ফিহা। রুহান এবার জারাকে জিজ্ঞেস করে, আরে আমাদের না হওয়া হাফ ইঞ্চি ভাবি যে, তা এখানে কি করছো তোমরা? এই দামড়া মার্কা ছেলে তাকে ভাবি ডাকতে শুনে বেশ অবাকই হয় যারা। তাকে চিনে না জানে না, হুট করে এসে ভাবি ডাকছে, আবার তাকে হাফ ইঞ্চি মেয়েও বলছে। এই নামে তো ওই শয়তান লোকটা তাকে ডাকে। ভাইয়া আপনি আমাকে ভাবি বলে ডাকছেন কেন? রোহান এবার ফেসে গেছে, কি বলবে এখন সে? মুখের ঠেলায় তো বলে ফেলেছে ভাবি, এখন কিভাবে সামাল দিবে সে? তাই আমতা আমতা করে বলে, ও ও ওই ভুল করে মুখ থেকে বের হয়ে গেছে। তা এখানে কি করছো তোমরা? যারাকে কথা বলার সুযোগ না দিয়ে এগিয়ে এসে বলে, ওই কাল একটা সমস্যা হয়েছে এই মাঠে ভাইয়া। একজন শয়তান লোক আমার জানুকে এই মাঠে বিরক্ত করছে, তার হাত কেটে ফেলবে বলছে লোকটা, তাই এসেছে এখানে। এবার মিমকে থামিয়ে দিয়ে যারা বলতে শুরু করে, আমি কাল রাতে এখানকার বড় মালিককে ফোন দিয়েছি। তিনি বললেন এসে যেন তার সাথে এই বিষয়টা নিয়ে ভালো করে কথা বলি, তাই আমরা এসেছি। এখন যদি দয়া করে বলতে এখানকার বড় মালিক কোথায় আছে তো অনেক উপকার হবে আমার। রোহান আর জাহেদ দুজনই দুজনের সাথে চোখে চোখে কথা বলছে। কই তাদেরকে কাছে তো কাল রাতে কোনো ফোন কল আসেনি, তাহলে দুজন বুঝতে পারে এবারও ওরা কথা বলেছে। কি সাংঘাতিক মেয়ের বাবা! নিজেই মেরে আবার নিজেই এসেছে বিচার দিতে। আরমানকে টাইট দেওয়ার জন্য এই মেয়ে একদম পারফেক্ট। তাই জোহান যারাকে আরমানের রুম দেখিয়ে বলে, ওখানে আছে, তোমরা যাকে খোঁজো ওই রুমটায় গেলে পেয়ে যাবে তাকে। যাও, কথা বলে সমস্যা জানিয়ে এসো। রোহানের কথায় তারা তিনজনই এগিয়ে যায় আরমানের রুমের দিকে। তাদের একসাথে যেতে দেখে রোহান আর জাহেদ বাধা দিয়ে বলে, তোমরা দুজন কোথায় যাচ্ছ এদিকে? ফিহা বলে, কেন ওর সাথে যাচ্ছি আমরা, দেখতে পারছেন না? এই মেয়ে সমস্যা কি তোমার সাথে হয়েছে নাকি ওর সাথে হয়েছে? তাহলে সেখানে তুমি গিয়ে কি করবে শুনি? ওর সমস্যা ওকে বলতে দাও। জাহেদ এর কথায় যুক্তি আছে, তাই যারা আর মিম ফিহাকে বারণ করে তার সাথে আসতে। সে একাই কথা বলতে পারবে। ফিহা আর মিমও কিছু বলল না, দাঁড়িয়ে আছে বারান্দায়। যারা দরজার দিকে এগিয়ে এসে হালকা করে টোকা দিয়ে জিজ্ঞেস করে, আসতে পারি? নক করার পরই রুমের ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না, দরজাটা খোলাই ছিল। তারপরও ভদ্রতা বজায় রেখে নক করে বাইরে থেকে দাঁড়িয়ে আছে যারা। কারো রুমে তো আর হুট করে পারমিশন ছাড়া ঢোকা যায় না। অনেকক্ষণ ধরে দরজার সামনে দাঁড়িয়ে থেকে চলে আসে মিমদের কাছে যারাকে চলে আসতে দেখে জায়েদ জিজ্ঞেস করে, তুমি চলে এসেছো কেন? রুমে ভাইয়া নেই? বড় মালিককে জায়েদ ভাইয়া
ডাকতে শুনে যারার কাছে এবার সব ক্লিয়ারই হয়ে যায়। আসলে তাদের মাঝে সম্পর্ক কি, সব ভাই বোনেরা মিলে এখানে ঘুরতে এসেছে। ফিহা বড় বড় চোখ করে জাহিদের দিকে তাকায়। এই লোকটা এখানকার মালিকপক্ষ, আর সে কিনা তাকে সুযোগ পেলে অপমান করছে। হায় আল্লাহ, সে এখন মুখ লুকাবে কার আঁচলের নিচে? ভাইয়া দরজায় নক করেছি, কিন্তু কোনো সাড়া শব্দ আসেনি ভেতর থেকে, তাই চলে এসেছি আমি। যারার কথা শুনে রোহন ভাবছে, ভিতরে থেকে সারা শব্দ আসছে না কেন? ভিতরে তো আরমান আছে, তাহলে নাকি শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকেছে? হতেও পারে। দরজা খোলা থাকলে ভিতরে বসে অপেক্ষা করো, যাও, হয়তো ওয়াশরুমে আছে। রোহানের কথা মতো আচ্ছা ভাইয়া। বলে চলে আসে আরমানের রুমের দিকে। যারা রুমে প্রবেশ করে একবার চারপাশে ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। যারা এই মাঠ দিয়ে যাতায়াত করলেও এখনো কখনো এখানে আসা হয়নি তার, তাই তার ধারণা মতে নেই ভেতরটা যে কেমন হবে। রুমের ভেতরে ঢুকে দরজাটা একটু চাপিয়ে দিয়ে এসে বিছানায় বসে। যারা বিছানায় বসতে চাতক পাখির মতো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো পুরো রুমটা। রুমে বেশি ফার্নিচার নেই। এটা বেড, ড্রেসিং টেবিল, একটা বেড সাইড টেবিলে ওয়ার্ড্রোব আর একটা ডিভান। বেশ পরিপাটি করে গোছানো ঘরটা। যারা যখন মনোযোগ সহকারে রুম দেখতে ব্যস্ত, তখনই ওয়াশরুমের দরজাটা খট করে খুলে বেরিয়ে আসে আরমান। কোমরে তার সাদা তোয়ালে পেঁচানো। দরজা খুলে বেরিয়ে আসা লোকটার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছে যারা। এই কাঙ্ক্ষিত মানুষটাকে এখানে আশাও করেনি কখনো সে। আরমানকে এমন অবস্থা দেখে যারা একটা ঘরের মধ্যে চলে যায়। খুব সূক্ষ্মভাবে তাকে পর্যবেক্ষণ করতে থাকে সে। সুষম মুখমণ্ডল, তীক্ষ্ণ চোয়াল, সুগঠিত ঠোঁট, আকর্ষণীয় শরীরের গঠন, কোমরে সাদা তোয়ালে পেঁচানো। শাওয়ার নেওয়ার ফলে ভেজা চুলগুলো দিয়ে চপচপ করে পানি পড়ছে বুক বেয়ে। যারা আরমানের দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে সে। যারার শির দ্বারা বেয়ে চলে এক অদ্ভুত শিহরণ। এই লোকটার সাথে তার এই কয়দিনে যা যা করেছে সব ভুলে নির্লজ্জের মতো তাকিয়ে আছে সে। যারা তো ফিদা হয়ে গেছে এই লোকটার উপর। যারার কাছে আরমানকে একজন আকর্ষণীয় সুদর্শন পুরুষ লাগছে। আরমান শাওয়ার নিয়ে এসে সোজা চলে যায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে। তার রুমে যে একজন রমণী এসে বসে আছে তার সেদিকে খেয়ালই নেই। সে নিজের কাজ করতে ব্যস্ত। চুল থেকে চপচপ করে পানি পড়ার কারণে পরনের তোয়ালে খুলে মাথা মুছতেই থাকে আরমান। ও আল্লাহ গো! ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে যায় যারা। কারো চিৎকার শুনে হকচকে উঠে আরমান। হাতে থাকা তোয়ালেটা কোমরে ভালোভাবে পেঁচিয়ে নেয় তাড়াতাড়ি। পেছনে ঘুরে দেখে সাদা কলেজ ড্রেস পরা এক রমণী জ্ঞান হারিয়ে পড়ে আছে মেঝেতে। রমণীর দিকে আরেকটু এগিয়ে এসে দেখে এটা তার হাফ ইঞ্চি মেয়ে। অবাক হয়ে থাকে অনেকক্ষণ আরমান। সে জানতো তার হাফ ইঞ্চি মেয়ে এখানে আসবে, কিন্তু এখানে এসে তার রুমে বসে থাকবে এটা সে কাশ্মীর কালেও আশা করেনি সে। কিন্তু ভাবার বিষয় হলো, এই মেয়ে জ্ঞান হারালো কেন? একে তো এখানে এই লোকটাকে আশা করেনি, তার উপর এত হ্যান্ডসাম এই লোক আগে লক্ষ্যই করেনি। যখন ভালো করে পর্যবেক্ষণ করে তখনই ফিদা হয়ে যায়। আবার আরমানের ব্যাককেলের কাজ দেখে নিজেকে আর ঠিক রাখতে পারে না যারা। অজ্ঞান হয়ে পড়ে যায় সে। যদিও আরমান নিচে তোয়ালের নিচে অন্তর্বাস পড়া ছিল, তারপরও সে তো আর এইসব দেখে অভ্যস্ত নয়, তাই ছোট্ট মস্তিষ্কের হাই ভোল্টেজ চাপ নিতে পারেনি সে। আরমানের রুম থেকে যারা চিৎকার শুনে ফিহা আর মিমের আত্মা কেঁপে উঠছে। এই তো মেয়েটা সুস্থ স্বাভাবিকভাবে এখান থেকে গেল, তাহলে হঠাৎ করে এমন চিৎকার করলো কেন? কোনো বিপদ হয়নি তো? আবার যারার ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসে দুজনের। দোল লাগায় তারা দুজন। যারা যে রুমটায় আছে, রোহন আর জাহেদও ভয় পেয়ে যায় এমন ঘটনায়, তাই তারা দুজনও মিম আর ফিহার পেছন পেছন যায়। মিম আর ফিহা রুমের ভেতরে ঢুকে যা দেখলো তাতে তাদের কলিজার পানি শুকিয়ে যাওয়ার উপক্রম প্রায়। দুজনেই দৌড়ে এসে যারাকে তাদের কাছে আগলে নেয়। যারার এমন অবস্থা দেখে দুজনই কান্না করে দেয়। যারা গালে হাত হালকা করে চাপড় দিয়ে বারবার ডাকছে যারাকে। এই জানো কি হয়েছে তোর? এই অবস্থা কি করে হলো তোর? জানো, ওর না খুব ভয় করছে তো আমাদের, তোকে অবস্থায় দেখে। তাদের হাউ মাউ কান্নার শব্দে ঘুম ভেঙে যায় জিনিয়ার। বড় ভাইয়ের রুম থেকে কান্নার শব্দ আসছে
শুনে তাড়াতাড়ি শোয়া থেকে উঠে দৌড়ে লাগায় সেই রুমে। বড় ভাইয়ের রুমের দরজা এসে দেখে কত মানুষ। ভেতর ঢুকে দেখে মেঝেতে একটা মেয়ে জ্ঞান হারিয়ে পড়ে আছে। জিনিয়া তাদের দিকে এগিয়ে এসে বলে, এই তোমরা ওকে ধরে তাড়াতাড়ি বেডে শুইয়ে দাও, ও তো জ্ঞান হারিয়েছে, ওর জ্ঞান ফিরাতে হবে দ্রুত। জিনিয়ার কথা মতো জারাকে ধরে বেডে শুইয়ে দেয় দুজন মিলে। জারার মাথার হিজাব খুলে চুলগুলো আলগা করে দেয়। চুলগুলো বড় হওয়ায় প্রায় অনেকটাই ছড়িয়ে দেয়। জিনিয়া বেড সাইড টেবিল থেকে পানির গ্লাস হাতে নিয়ে যারা চোখে মুখে পানির ছিটা দিতে থাকে। যারার এ অবস্থা দেখে জেরিনও কান্না করে দেয়। কান্না করতে করতে বড় বোনের গা ঘেঁষে দাঁড়ায়। কান্নারত অবস্থায় বলতে থাকে জেরিন, আপু, সাদা পরীর কি হয়েছে? সাদা পরী ঠিক হয়ে যাবে তো? ছোট বোনের কথা শুনে জিনিয়া জেরিনের দিকে তাকায়। এই মেয়েকে তার বোন চিনে কিভাবে? তারা তো এখানে নতুন পরিচিত কেউ নেই এখানে তাদের। জেরি, তুই চিনিস এই আপুকে? জেরিন বোনের কথা স্বাভাবিকভাবে উত্তর দেয়, হ্যাঁ, চিনি তো আমি সাদা পরীকে। তার সাথে আমার এখানে আসার প্রথম দিন দেখা হয়েছিল গেটে। রোহান আর জাহেদ, ফিহা আর মিমের মুখের দিকে যারার মুখ দেখার সুযোগ হয়ে ওঠেনি তাদের, কারণ যারা সবসময় মুখে মাস্ক পরে থাকে। কিন্তু আজ যারাকে দেখে তাদের চক্ষু চড়গাছ হয়ে যায়। মেয়েটা হাইটে ছোট দেখতে হলো, এমনিতে পরীর মতো সুন্দর, কি মায়াবী মুখমণ্ডল তার। রোহান তো প্রায় ক্রাশি খেয়ে ফেলেছে। আর এদিকে জাহেদ জারার মুখের দিকে তাকিয়ে আছে হা করে। চোখের সামনে সে যেন কোনো আকাশের পরী দেখছে। জাহেদ রোহানের কানে কানে এসে বলে, ভাইয়া, এই মেয়ে তো পরীর মতো সুন্দর দেখতে। আরমান ভাইয়ার পছন্দ আছে বলতে হবে কিন্তু। তা একদম ঠিক বলেছিস তুই, আমার বন্ধুর চয়েস আছে। কিন্তু আরমানেরকে তোয়ালে পেঁচানো অবস্থা দেখে রোহানের কপালে ভাঁজ পড়ে। তার বন্ধুর এই অবস্থা, আবার এই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে। বিষয়টা তার কাছে খটকা লাগছে বেশ। তাই রোহান আরমানের কানে কানে ফিসফিস করে বলে, কি ব্যাপার দোস্ত, তোর এই অবস্থা, আবার মেয়েটাও অজ্ঞান হয়ে গেছে? কি করেছিস তুই মেয়েটার সাথে? যাই বলিস, তোর কিন্তু পছন্দ আছে বলতে হবে। ছোট হলেও একদম পরি পছন্দ করেছিস তুই, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আরমান একে তো তাকিয়েছিল জারার দিকে। জারার মুখ শুধু একবার দেখেছে সে, কিন্তু তার চুলগুলো দেখেই হয়ে ওঠেনি তার। সে তো ভাবতো হয়তো মেয়েটার চুলগুলো ছোট, তাই হিজাব পরে থাকে সবসময়। কিন্তু আজ তার ভাবনা ভুল প্রমাণ হয় যখন দেখে জিনিয়া জারার হিজাব খুলে ঘন বাদামি লম্বা চুলগুলো মেলে দেয়। তখনই তার হাফ ইঞ্চি মেয়ের এত বড় চুল হতে পারে সে তো তা কখনো ভাবতেই পারেনি। কিন্তু রোহানের মুখে বারবার মেয়েটা মেয়েটা শুনে চোখ গরম করে তাকায় তার দিকে আরমান। আবারও তা না হওয়া বউকে তার সামনেই বলছে পছন্দ হয়েছে রোহানের। মাথায় আগুন জ্বলে উঠে আরমানের। এত মানুষ এখানে না থাকলে হয়তো আজকে তার মেইন জিনিসটি ফাটিয়ে ফেলতো আরমান। রাগ নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোকে আর কতবার বলতে হবে এই মেয়ে না ডাকতে মাঞ্জারাকে? ভাবি বলে ডাকবি শালা। আবার বলছিস পছন্দ হয়েছে তোর? ওর দিকে তাকালে চোখ তুলে এনে ডাস্টবিনে ফেলে দিব আমি। মাইন্ড ইট। আরমানের থ্রেট শুনে শুকনো ঢোক গিলে রোহন। সঠিক মানুষের সামনে ভুল কথা বলে ফেলেছে সে। আরমানের ভয়ে মিনমিন সুরে বলে, আমি ভুল করে বলে ফেলেছি, সরি দোস্ত। আমি কেন ওর দিকে না, মানে ভাবির দিকে নজর দিতে যাব বল? আমার জন্য তো তোর বোন আছে, তাই না? ফাকিং সরি, তোর কাছে রাখ শালা। এবারই লাস্ট, পরের বার আর সুযোগ দিব না আমি। ফিহা আর মিম জারাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে রুমে কে আছে তা খেয়ালই করে না তারা। ফিহার হঠাৎই চোখ পড়ে আরমানের উপর। এই লোকটাকে এখানে দেখে বেশ অবাকই হয় সে। তারা মানে তার জানুর এই অবস্থার জন্য এই লোকটা দায়ী? আরমানকে এইবার ফিহা শাসিয়ে বলে, এই শয়তান লোকটা এখানে কি করছে? এই লোকটার জন্য আমার জানুর এই অবস্থা। এই লোকটার নামেই তো আমরা নালিশ করতে এসেছি। ওনাকে এক্ষুনি এই ঘর থেকে বের করে দিন। ফিহার কথায় জিনিয়া কিছুই বুঝতে পারছে না। সব কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এই মেয়েটা তার এমন অবস্থার জন্য তার ভাই দায়ী? এইটা কিভাবে সম্ভব? তারা তো তাদের চিনেই না, কখনো দেখেছে বলেও তো মনে হচ্ছে না। এই মেয়ে, এসব কি বলছো তুমি? মাথা ঠিক আছে? ওর এমন অবস্থার জন্য আমার ভাইয়া কেন দায়ী হতে যাবে? আজই জিনিয়ার মুখ থেকে ভাইয়া ডাকটা শুনে টাকি খেয়ে যায় ফিহা। আর মিম
আজকে মনে হয় তারা টাস্কি দিবসই পালন করছে। একের পর এক টাস্কি খেয়ে যাচ্ছে। এখানে এসে অবাক হয়ে মিম বলে, কি বললে আপু তুমি? এই লোকটা তোমার ভাই? হ্যাঁ, উনি আমার বড় ভাইয়া আরমান খান। এই তিনজনের এক এক করে টাস্কি খেতে দেখছে। তিনজন মানব নীরব দর্শকের মতন। আরমান এখনো তোয়ালে পেঁচানো অবস্থায় দাঁড়িয়ে আছে। তার সাথে রোহান আর জাহেদও। তাদের সংশয় দূর করতে জাহেদ এগিয়ে এসে বলে, যাকে খারাপ লোক ভেবে তোমরা যার কাছে নালিশ করতে এসেছো তারা দুইজনেই এক। যাকে খারাপ লোক ভেবে তোমরা নালিশ করতে এসেছো, যার কাছে তারা দুজনই একই ব্যক্তি। আজ মিম আর ফিয়া অবাকের উপর অবাকই হচ্ছে। এত বড় মাপের একজন মানুষের সাথে তার বান্ধবী এতদিন গাধার মতো আচরণ করেছে না বোঝে। আর তারাও গাজিটার কথা শুনে এতদিন লোকটাকে ভুল বুঝে এসেছে। কত খারাপ ভেবেছে লোকটাকে। সরি ভাইয়া, আমরা আসলে আপনাকে না চিনে এত খারাপ ব্যবহার করে ফেলেছি। মিমকে সরি বলতে শুনে ফিহার বিরক্ত লাগে। এই তুই কেন সরি বলছিস? ওরা কেউ তো আর আমাদের তাদের পরিচয় দেয়নি, তাই ভুল বুঝাবুঝি একটা হয়ে গেছে। ফিহার কথায় বাম হাত ঠুকিয়ে দিয়ে জাহেদ বলে, এই কটকটি মেয়ে মানুষ, তোমরা একবার জানতে চেয়েছো আমরা কে? আবার বলছো পরিচয় কেন দেইনি? যত সব। জাহেদ তাকে বারবার কটকটি বলছে দেখে তার মাথায় আগুনই জ্বলে যায়। জাহেদের দিকে তাকিয়ে আঙুল তাক করে বলে, একদম উল্টোপাল্টা নাম ধরে ডাকবেন না আমায়। আমার সুন্দর একটা নাম আছে, ফিহা। ফিহা আমার নাম, বুঝেছেন আপনি? শোনো মেয়ে, তোমার সাথে এত সুন্দর নামটা একেবারেই যায় না। তোমার সাথে ওই কটকটি নামই পারফেক্ট ভাবে যায়। একদম বাজে কথা বলবেন না আপনি। এই আপনার নামটা যেন কি? জাহেদ খান নাম আমার। জাহেদের নাম শুনে ফিহা ফুট করেই হেসে দেয়, বলে, হাসতে হাসতে বারবার মিমের উপর ঢলে পড়ছে সে। জাহেদের দিকে তাকিয়ে বলে, ওই ওই বাংলাদেশের জাহেদ খান। ফিহার কথা ধরন বুঝতে পেরে জিনিয়াও হেসে ফেলে ফিহার সঙ্গে তাল মিলিয়ে। নাম শুনে এত হাসার কি হলো বুঝতে পারছে না জাহেদ। ফিকোসকে তাকায় ফিহা আর জিনিয়ার দিকে। জাহেদ বিরক্তি ভাব নিয়ে জিজ্ঞেস করে, এত হাসার কি আছে এখানে? আমার নামকে কি তোমাদের কোনো কৌতুক বলে মনে হচ্ছে? কৌতুক বলে মনে হবে কেন? আপনি তো পুরোটা একটা কৌতুকের গোডাউন। বাংলাদেশে একজন বিখ্যাত ডিপ। হাসি তোপে কথা বলতে পারল না ফিহা। কিন্তু এবার ফিহার কথা জাহেদ ছাড়া সকলেই বুঝতে পারে ফিহা কি বলতে চাচ্ছিল। তা সবাই একসাথে হাসতে থাকে হো হো করে। তাদের এমন হাসি, এমন তামাশা দেখতে বিরক্ত লাগছে আরমানের। এমনিতেই তার হাফ ইঞ্চির মেয়ে অজ্ঞান হয়ে আছে। এক পলক জারার দিকে তাকিয়ে সে ওয়ার্ড্রোব থেকে নিজের জামা প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে রোহানকে বলে তাদের সবার জন্য খাবারের ব্যবস্থা করতে। দুপুরে অনেক হয়েছে, সবাই নিশ্চয়ই খিদে পেয়েছে। যারা এখনও জ্ঞান ফেরেনি। 1 ঘন্টার উপরে হতেই চলো প্রায়। দুপুরের খাওয়ার জন্য জিনিয়া এসে মিম আর ফিহাকে নিয়ে জোর করে নিয়ে যায়। এইটুকু সময় মিম আর ফিহার সাথে জিনিয়ার বেশ ভাবই জমে উঠেছে। যারা সজ্ঞানে থাকলে তার সাথেও ভাব জমিয়ে নিত জিনিয়া। জিনিয়া এমনিতেই কম কথা বললো, খুব মিশুক প্রকৃতির মেয়ে। খাওয়া দাওয়া শেষ করে মিম আর ফিহাকে নিয়ে জিনিয়াদের রুমে নিয়ে আসে। মিম, ফিহা, জেরিন আর জিনিয়া 4 জন মিলে গল্প করতে থাকে। জাত এখনও মুখ ভার করে বসে আছে। তখন তার নাম নিয়ে এত হাসাহাসি করতে দেখে মোটেও পছন্দ হয়নি তার। রোহন তার দিকে তাকে একটু পরপর হাসছে। এত হাসাহাসি তার কাছে এখন প্রচুর বিরক্ত লাগছে। মনে মনে সব কয়টাকে গালি দিতে দিতে নিজের রুমে চলে আসে সে। আরমান বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছিল। তখন তার পাশে এসে দাঁড়ায় রোহন। রোহনের উপস্থিতি বুঝতে পেরে আরমান বলে হচ্ছে, চলে এসেছে চেষ্টা, এখনই বলবে দে ভাই একটা টান দেই। আরমানের ভাবনার মাঝে রোহন এ কথা বলে ফেলে। দোস্ত দে না একটা টান দিই। রোহনের কথা শুনে আরমান কিছু মনে করে না, কারণ এটা তার সাথে সবসময় হয়। রোহন সিগারেটটা কিনে খায় বলে মনেই হয় না আরমানের। তার কাছে এসে ভাগ বসায় আর দিতে না চাইলেই বলে, যে বন্ধু সিগারেটের ভাগ দেয় না সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। বন্ধুত্ব টিকিয়ে রাখতে হলে সিগারেটের ভাগ দেওয়া দরকার। আধ খাওয়া সিগারেটটা রোহনের দিকে এগিয়ে দিয়ে বিনা বাক্যে আরমান সিগারেটটা শেষ করে পা দিয়ে পিষে আরমানের দিকে তাকায় রোহন। দোস্ত একবার গিয়ে ভাবিকে দেখায়, দেখ জ্ঞান ফিরেছে নাকি। মানজেরাকে নিয়ে তোর এত না ভাবলেও চলবে, নিজেরটা নিয়ে ভাব আগে।
আমারটা আমি বুঝে নিব। আরমানের মুখে মেয়ের নাম শুনে ফটাফট জিজ্ঞেস করে রোহন। মাঞ্জারাকে দোস্ত। গম্ভীর কণ্ঠে জবাব দেয় আরমান। তোর ভাবি, যা এখন এখান থেকে আমার মাথা না খেয়ে। রোহান দাঁত কেলিয়ে বলে। তোর মাথা বুঝি খাওয়ার জিনিস? বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না রোহান। দাঁড়ালেই সেদে বিপদ ডেকে আনা। সিগারেটের গন্ধ একটা সেন্টার ফ্রেশ মুখে দিয়ে আরমান চলে আসে রুমে এসে দেখে যারা নড়াচড়া করছে, নিজের হাত পা মোচড়ামুচড়ি করে শোয়া থেকে উঠে বসে। মাথাটা ঝিমঝিম করছে তাই মাথায় হাত চেপে ধরে। আরমানের কাছে এই অবস্থায় কিউট বাচ্চাদের মতো লাগছে তার হাফ ইঞ্চি মেয়েটাকে। উঠে পড়েছেন ম্যাডাম আপনি? কারো ডাক শুনে সামনে তাকিয়ে দেখে আরমান দাঁড়িয়ে আছে তার দিকে দৃষ্টি রেখে। এখনো এখানে এই মানুষটাকে দেখে হঠাৎ করে কান্নাই করে দেয় যারা। কান্না মিশ্রিত কঞ্চে বলে, আমি বাড়ি যাব, আমি আম্মুর কাছে যাব, এখানে থাকবো না আমি। হঠাৎ করে জারাকে কান্না করতে দেখে ভ্যাবাচাকা খেয়ে যায়। কপালে ভাঁজ ফেলে তাকায় আরমান জারার দিকে। এই হাফ ইঞ্চি মেয়ে, তুমি কান্না করছো কেন? আমি কি তোমার সাথে খারাপ কিছু করছি নাকি? যারা ডানে বামে মাথা ঝাঁকায়, যার মানে না আরমান তার সাথে খারাপ কিছু করছে না। আরমানের কথা কিছুই বুঝলো না যারা। কি বিষয়ে কথা বলছে লোকটা, তাই কিছুটা তুতলিয়ে তুতলিয়ে বলে, মানে? তাহলে কান্না থামাও মেয়ে। এখন তাহলে মেইন টপিকে আসি আমরা। মানে এই যে জমি আমার, মালিক আমি, আমাকেই ধরে যখন তখন মারছো, গালি দিচ্ছ, আবার বলছো আমাকেই এই মাঠে ঢুকতে দিবে না। সব অপরাধ আমার সাথেই করেছো, আবার এসেছো আমার নামে আমারই কাছে বিচার দিতে। বিষয়টা কেমন হয়ে গেল না? আরমানের কথা শুনে পুরো থ হয়ে যায় যারা। তার যেন সব কিছুর হিসেব মিলাতে গিয়ে প্যাচ লেগে যাচ্ছে বারে বারে। আরমানের দিকে বোকার মতো তাকিয়ে আছে যারা। কোথায় যেন হিসেব মিলছে না তার, তাই বোকার মতো প্রশ্ন করে ফেলে। আপনি কে? যারা বোকার মতো প্রশ্ন শুনে প্রাণ খোলা এক হাসি দেয় আরমান। আস্তে আস্তে যারা দিকে এগিয়ে এসে বলে, যার কাছে বিচার দিতে এসেছো আর তার আসল পরিচয় জানো না বোকা মেয়ে? আমি আরিফ খানের একমাত্র সন্তান, আরমান খান। আরমান তাকে কি বললো সেদিকে তার কোনো খেয়াল নেই। সে তো পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে আছে আরমানের গ্যাস দাঁতের হাসির দিকে। লোকটাকে হাসলে কি সুন্দর লাগে আল্লাহ! এই ব্যাটার রূপ দেখে মনে হচ্ছে আজ তার মৃত্যু অনিবার্য। বোকা বোকা চাহনি দিয়ে আরমানের দিকে তাকিয়ে বলে, কাউকে একটু ডেকে দেবেন প্লিজ? আমি আপনার হাসি দেখে জ্ঞান হারাচ্ছি মনে হচ্ছে। ব্যাস বলতে দেরি হলো আবারও। যারা বিচার নেতিয়ে পড়তে দেরি হলো না। যারাকে আবারও জ্ঞান হারাতে দেখে কিছুটা অবাকই হলো বেশ আরমান। মানুষ কারো হাসি দেখেও জ্ঞান হারায়, এটা সে তো আগেও জানতো না। কিন্তু যারা এই অবস্থা দেখে তাড়াতাড়ি ছুটে এসে তাকে আগলে নেয় আরমান। বালিশে মাথা দিয়ে সুন্দর করে শুয়ে দেয় যারাকে। আরমান রুম থেকে বেরিয়ে আসে, জিনিয়াদের ডেকে নিয়ে যায়। ভাইয়া, ওর আবার কি হয়েছে? আরমান গম্ভীর কণ্ঠে বলে, জানি না আমি। আমাকে দেখার পর আবারও জ্ঞান হারিয়েছে। জিনিয়া আর কথা না বাড়িয়ে যারা চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরার চেষ্টা করে। মিম আর ফিহা যারা মাথার কাছে বসে আছে। কিছুক্ষণ পর যারা জ্ঞান ফিরে আসলে সবাই স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। যারা চারপাশে এত মানুষের ভিড় দেখে ভয় পেয়ে যায়, কিন্তু তার চেনা দুজন কাছে মানুষকে দেখেও ভয়টা দূর হয়ে যায়। শোয়া থেকে উঠে বসে যারা সবার দিকে চোখ ঘুরিয়ে দেখতে লাগলো। সবার মুখই তার চেনা, কিন্তু শুধু একজনের ছাড়া। জিনিয়া সবার সাথে একবার করে দেখা হলেও জিনিয়ার দিকে দেখা হয়নি তার। তাই জিনিয়ার দিকে তাকিয়ে বলে, তো তুমি কে? আগে তো দেখিনি কখনো। যারার কথা ফিহা উত্তর দেয়, এই হচ্ছে চিনি আপু, তোর জ্ঞান ফিরাতে আমাদের অনেক হেল্প করেছে আপু। এবার জেরিন যারার কাছে এগিয়ে এসে বলে, এটা হলো আমার বড় আপু জেনিয়া। আমার আপু অনেক ভালো, তোমার হেল্প করেছে। ধন্যবাদ আপি। ধন্যবাদ দিতে হবে না বোকা, তুমি তো আমার বোনেরই মতো, খুব মিষ্টি একটা মেয়ে। জিনিয়ার কথায় আরমান ছোট বাকি হেসে বলে, পছন্দ হয়েছে তোর? বড় ভাইয়ের কথা ছটপট উত্তর দেয় জিনিয়া।
হ্যাঁ, খুব পছন্দ হয়েছে আমার যারাকে। জিনিয়ার সাথে তাল মিলিয়ে জেরিনও বলে। আমারও সাদা পরীকে খুব পছন্দ হয়েছে। রোহান এবার আর জায়েদও বোকার মতো বলে। আর আমাদেরও। তোদের জিজ্ঞেস করছি আমি, গরু কোথাকার? চুপ করে দাঁড়িয়ে থাক, নয়তো রুম থেকে বের করে দিব। মুখের উপর অপমান করে দিল দুজনকেই। তারা তো সরল মনে বলেছে শুধু পছন্দ হয়েছে, তাই বলে তাদের কথায় কথায় গরু বলতে হবে? বন্ধু হিসেবে একটু যদি সম্মান দিত তাকে এই ছেলেটা। আরমান এবার যারার দিকে তাকায়, যারা আরমানের দিকে তাকিয়ে থাকায় দুজন চোখাচোখি হয়। লজ্জায় পড়ে যায় যারা, তাই সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে মাথা নিচু করে ফেলে। যারাকে লজ্জা পেতে দেখে ছুঁচ কামড়ে হাসে আরমান। মিম আর ফিহার দিকে তাকিয়ে বলে, ওকে ফ্রেশ করিয়ে বাড়িতে নিয়ে যাও তোমরা। অনেক লেট হয়ে গেছে তোমাদের আজ। বাড়ির লোকেরা হয়তো তোমাদের জন্য সবাই চিন্তা করছে। বলে আরও একবার যারার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে আসে আরমান। যারা নিজেও ফ্রেশ হয়ে নেয়, খোলা চুলগুলো হাতের সাহায্যে বেঁধে নেয়, গলায় ঝুলিয়ে থাকা হিজাবটা সুন্দর করে পরে নেয়, মাস্ক আর পরে না যারা। ফিহা আর মিম যারাকে নিয়ে রুম থেকে বের হয়ে চলে আসে যাওয়ার জন্য। সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির বাইরে পা রাখতে যাবে এমন সময় পেছন থেকে তাদের ডাক পড়ে। তোমাদের একা যেতে হবে না, রোহান আর জাহেদ তোমাদের পৌঁছে দিয়ে আসবে। আরমানের কথায় তার দিকে দুজনই বড় বড় চোখ করে তাকায়। তারা কিভাবে পৌঁছে দিয়ে আসবে? তারা তো এখানকার কিছুই চেনে না। দুজনই মুখ খোলে কিছু বলতে নিবে, তার আগে যারা বলে, তার কোনো দরকার পড়বে না, আমরা একাই যেতে পারবো, সমস্যা হবে না কোনো। যারা কথায় আরমান রাশভারী কঞ্চে বলে, তোমার কাছে জানতে চেয়েছি কিছু আমি? যা বলছি তাই হবে। তারা দুজন তোমাদের পৌঁছে দিয়ে আসবে, ব্যাস, এটাই আমার শেষ কথা। আরমানের ধমকে শুনে চুপ হয়ে যায় যারা। দ্বিতীয় কোনো বাক্য মুখ দিয়ে উচ্চারণ করার সাহস হলো না তার। ভাইয়ের কথায় জিনিয়া এগিয়ে এসে বলে, তাহলে ভাইয়া আমিও যাই ওদের সাথে। জিনিয়ার কথা শুনে আরমান তাকায় তার দিকে। বড় ভাইয়া কঠিন দৃষ্টি দেখে আমতা আমতা করে বলে, না মানে ওদের সাথে শুধু ছেলে মানুষ দেখলে ওদের বাড়ির লোকেরা খারাপ ভাবতে পারে, তাই বলছিলাম আর কি। জিনিয়ার কথা আরমানের কাছে ঠিক মনে হলো। ছেলে মেয়ে একসাথে দেখলে গ্রামের মানুষ মনে হাজারটা কুচিন্তা ঘুরে। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি আবার। রোহান, ওকে ভালো করে দেখে নিয়ে যাবি, তোর দায়িত্বে। আরমানের কথায় এক কথায় বড় বড় চোখ করে তাকায় রোহান। মনে মনে ভাবে, এ কি বলছে তার বন্ধু? সে কি ঠিক শুনছে তার কানে? সেদিন রাতেই না বললো ওর থেকে দূরে থাকতে, এখন আবার বলছে জিনিয়াকে যেন সে নিজ দায়িত্বে ভালো করে নিয়ে যেতে। সে কি স্বপ্ন দেখছে নাকি? এখন যদি তার বন্ধুকে দুইটা চুম্মাই দেয় তাহলে কম হবে? খুশিতে মনটা আঁকুপাকু করছে তার। রোহানকে তার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে আরমান বলে, এইভাবে না তাকিয়ে নিয়ে যা ওদের তাড়াতাড়ি। জেরিনও তাদের পিছ ধরে বলে, আমিও যাব তোমাদের সাথে, আমাকেও নিয়ে চলো। জেরিনের এমন লাফালাফি করতে দেখে জাহেদ জেরিনের চুলে টোক্কা দিয়ে বলে, সব সময় বড়দের বিষয়ে তোর নাক গোলাতে হবে তাই না রে জেরি? ভাইয়ের কথা শুনে গাল ফুলিয়ে অগ্রসর হয় জারার দিকে। জারার কাছে এসে গা ঘেঁষে দাঁড়িয়ে পরে জেরিন কাঁদো কাঁদো মুখ নিয়ে বলে, আমায় তোমার সাথে নিয়ে যাবে সাদা পরি? দেখো ভাইয়া বলছে নিবে না আমায়। জেরিনকে দেখে জারার খুব মায়া হলো। জেরিনের গালে হাত দিয়ে বলে, আচ্ছা নিয়ে যাবো আমার সাথে বুলবুল পাখি। জারার কথা খুশিতে লাফালাফি করতে করতে জাহেদের কাছে এসে মুখ বাঁকিয়ে বলে, দেখেছো আমায় নিয়ে যাবে বলেছে সাদা পরি। জিনিয়া যখন শুনলো তার বড় ভাইয়া তাকে নিয়ে যাওয়ার জন্য রোহানকে দায়িত্ব দিয়েছে, তখন থেকে জিনিয়া রোহানের দিকে তাকিয়ে আছে। রোহান এক পলক জিনিয়ার দিকে তাকিয়ে দেখে তার চাঁদ সুন্দরী তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার দৃষ্টি দীর্ঘস্থায়ী করেনি রোহান। সাথে সাথে চোখ সরিয়ে ফেলে জিনিয়া থেকে। সে যে খুশি তা বোঝানো যাবে না তার চাঁদ সুন্দরীকে। রোহান চোখ সরিয়ে ফেলতে দেখে বুকটা মোচড় দিয়ে উঠে জিনিয়ার। কি ভাষান পুরুষ!
আরমান এবার সবাইকে তাড়া দিয়ে বলে, যা এখন সবাই ওদের 3 জনকে নিজ দায়িত্বে পৌঁছে দিয়ে আসবি, কোনো গাফিলতি করা চলবে না। আরমানের এমন হুকুম করা কথায় বিরক্ত বোধ করছে জাহেদ। ফিহার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, তাকে এই কটকটি মেয়েটার সাথে যেতে হবে এখন। এই মেয়েটাকে তার এমনিতেই পছন্দ না, সব সময় তার সাথে ঝগড়া করে, বেয়াদব মেয়ে কোথাকার। ফিহার হঠাৎ করে জাহেদের দিকে চোখ যায়, দেখে সে তার দিকে তাকিয়ে আছে। কপাল কুঁচকে গলা খেকিয়ে জাহেদকে বলে, এই মিয়া লুচুদের মতো তাকিয়ে আছে কেন আমার দিকে? জীবনে মেয়ে মানুষ দেখেননি? চোখ সরান বলছি আমার দিক থেকে। দিল শেষ করে তার মান সম্মানটাই এই কটকটি মেয়ে, তাকে কেউ সম্মান দেয় না। সে কি একটু সম্মান পাওয়ার যোগ্য না? রাগে দুঃখে নিয়ে চুল ছিঁড়তে মন চাচ্ছে তার। জাহেদ ফিহার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে, এই কটকটি মেয়ে, নিজেকে এতটা বিউটি পার্লার ভেবো না। দেখতে তো পুরো কটকটির মতো, আবার বড়দের সাথে বেয়াদবি করো। বাসার ঠিকানা বলো, তোমার বাবার কাছে বিচার দিয়ে আসবো তোমার নামে। ফিহাও জাহেদের কথা পাত্তা না দিয়ে বলে, আমার বাড়ি বাংলাদেশ। ইয়ার কি করছো আমার সাথে? বাসার ঠিকানা বলো কটকটি। ইয়ার কি কোথায় করলাম আজিব? আমার আপনার সবার বাড়ি তো বাংলাদেশি। কটকটি মেয়ে মানুষ, ওই গ্রামে তোমার বাড়ি কোথায় সেটা জিজ্ঞেস করছি। বাসার ঠিকানা বলা যাবে না। কেন? বাসার ঠিকানা বললেই আপনি আমাদের বাসায় যাবেন, তখনও অনেক খরচ হবে। বাসায় কেউ প্রথম গেলে তাকে না খাইয়ে ছাড়া যায় না, তাই বাসার ঠিকানা বলা যাবে না। ফিহার কথা জাহেদ ভাবাচাকাই খেয়ে যায়। এই কটকটি মেয়ে তো দূর ভেবেও ফেলেছে কত দূর। জাহেদ ফিহাকে বলে, কি কিপটে মেয়ে তুমি কটকটি। তোমায় যে বিয়ে করবে তার সবুজ বাতি জ্বলে যাবে। তোমার স্বামীর সংসারে শুধু আয় আর আয় হবে। ফিহা ভাব নিয়ে বলে, স্বামীর সংসারে আয় করার জন্য এখন থেকে কিপটামি করা প্র্যাকটিস করছি। জাহেদ এবার নিজের মাথা চুলকায়, লজ্জা ভাব নিয়ে বলে, তোমার মতো লজ্জা কিপটে মেয়েই আমার দরকার, সংসারে সবুজ বাতি জ্বালানোর জন্য। কি বললেন আপনি? কিছু না কটকটি, আমার কথা তোমার মোটা মাথায় ঢুকবে না। জাহেদ তাকে সেই কখন থেকে কটকটি বলছে, এখন আবার মাথা মোটাও বলতে দেখে রাগী দৃষ্টিতে তাকায়। মুখ বাঁকিয়ে ফিহা বলে, ডিগবাজিওয়ালা জাহেদ খান। জায়েদ খান কথাটা জায়েদ না বললেও আর সবাই ঠিকই বুঝতে পারে। সবাই মুখ টিপে হাসে জায়েদের দিকে তাকিয়ে। ফিহাকে এমন পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে দেখে মিম আর যারা দুজনই চোখ রাঙায়। তাদের চোখ রাঙানো দেখে ভদ্রমের মতো চুপ হয়ে যায় ফিহা। জিনিয়া ভাইকে এমন নাস্তানাবুদ হতে দেখে খুবই মজা পাচ্ছে, মুখ লুকিয়ে হাসছে সে। এরা দুজন যদি এখানে দাঁড়িয়ে সারাদিনও ঝগড়া করে তাহলে বাড়ি ফিরবে কখন? তাই সবাইকে তাড়া দিয়ে বলে, হয়েছে তোমাদের দুজনের ঝগড়া করা, এখন আমরা যেতে পারি সবাই। রোহান সবাইকে তাড়া দিয়ে বলে, হ্যাঁ সবাই চলো, আমাদের আবার ফিরতে হবে, 5টা প্রায় বাজতে চললো। এক এক করে সবাই ঘর থেকে বের হয়ে যায়। যারা তখন কার্যকাজকি হওয়ার লজ্জা এখন পর্যন্ত আর একবারও আরমানের দিকে তাকায়নি। ঘর থেকে বেরিয়ে আসার সময়ও একবার বলেও আসেনি, শুধু চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে আসে যারা। আরমানও আর যারাকে কিচ্ছু বলেনি, শুধু তাকিয়ে ছিল তার দিকে। সবাই ঘর থেকে বেরিয়ে গেলে আরমানও নিজের ঘরে রুমে চলে আসে। হঠাৎ করে তার কেন জানে ক্লান্ত লাগছে, অসুস্থ লাগছে, তাই পরনের টি শার্টটা খুলে উদম শরীরে বিছানায় শুয়ে পড়ে। যারা প্রায় গেটের সামনে চলে আসে। যারা কেন যেন মনে হচ্ছে সে কিছু ভুল করে রেখে যাচ্ছে, তার কেমন যেন খালি খালি লাগছে। হঠাৎই মিমের কাঁধে ব্যাগ দেখে দাঁড়িয়ে যায়, নিজের কাঁধে হাত দেয়। তার ব্যাগ কোথায়? তার মানে মনের ভুলে রেখে এসেছে সে। হায় খোদা! জিনিয়া পিছনে ঘুরে দেখে যারা দাঁড়িয়ে পড়েছে, তাই যারার কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে যারা, দাঁড়িয়ে পড়লে কেন? শরীর খারাপ লাগছে? না 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 আপু, শরীর একদম ঠিক আছে, কিন্তু কি যারা? আসলে আপু, আমি মনের ভুলে আমার ব্যাগটা রেখে এসেছি। ও এই কথা, দাঁড়াও জাহিদ ভাইয়াকে বলছি এনে দিতে। না 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 আপু, তার কোনো প্রয়োজন হবে না, আমি যাচ্ছি, ভাই আর কষ্ট করে যেতে হবে না। এই বোকামি, কষ্ট কেন হবে? দাঁড়াও ডাক দিচ্ছি আমি। এই জাহিদ ভাইয়া এদিকে এসো তো।
জিনিয়া ডাক শুনে জাহেদ চলে আসে বোনের কাছে। কি হয়েছে, ডাকিস কেন? আসলে ভাইয়া যারা তার ব্যাগটা ভুলে না রেখে এসেছে, যদি এনে দিতে। আচ্ছা তোমরা দাঁড়াও এখানে, আমি এনে দিচ্ছি। যারা এক প্রকার জাহেদকে জোর করে বলে। এই আপনি দাঁড়ান, আমি যাচ্ছি। বলে আর দাঁড়ালো না, দৌড়ে চলে যায় বাড়ির দিকে। আজ ওরা তাদের অনেক হেল্প করেছে, তাই যারা চায় না ওর জন্য ওরা আর কোনো কষ্ট করুক। বাড়ির ভিতরে এসে সোজা চলে আসে সে যে ঘরটায় অজ্ঞান হারিয়েছিল সেই ঘরটায়। এই রুমেই তার ব্যাগ রেখে গেছে হয়তো। দরজা ঠেলে ভেতরে ঢুকতে তার চক্ষু চড়গাছ হয়ে যায়। লোকটা এখনো উদম গায়ে শুয়ে আছে, চোখের উপরে উল্টো করে হাত দিয়ে শুকনো ঢোক গিলে। যারা লজ্জা করছে তার এখন রুমের ভিতরে কিভাবে যাবে। দরজা খোলার শব্দে চোখ থেকে হাত সরিয়ে দরজার দিকে তাকায় আরমান। এখন এখানে সে তার হাফ ইঞ্চি মেয়েকে আশা করেনি। সে তো চলে গেছে, তাহলে আবার ফিরে এলো কেন? শোয়া থেকে উঠে এসে যারার সামনে দাঁড়ায়, যারার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে বলে, কি চাই দৃষ্টি? আবার কেন এসেছো এখানে? আবার জ্ঞান হারানোর ইচ্ছা আছে নাকি? দৃষ্টি বলে ডাকে দেখে যারা তাকায় একবার দরজার বাইরে, যদি অন্য কেউ হয় তাই, কিন্তু তার পেছনে কেউ নেই। যারা এমন দৃষ্টি এলোমেলো অবস্থায় দেখে আরমান বলে, কি দেখছো বাইরে দৃষ্টি? এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই। এবার বুঝলো যারা লোকটা তাকেই দৃষ্টি বলে ডাকছে, কিন্তু লোকটা তো তার নাম জানে, কাল রাতেই তো বলেছে সে। লোকটা কি স্মৃতিচারণ হয়েছে নাকি? আবার ভয়ও করছে। এখন এখানে তারা দুজন ছাড়া কেউ নেই। তার উপর নিজের ভয়টা প্রকাশ করলো না যারা, ধীরের সাথে বলল, আমার নাম মানজারা, দৃষ্টি নয়। আমি জানি তোমার নাম মানজারা, দৃষ্টি নয়, কিন্তু তুমি কি তোমার নামের অর্থ জানো? হাফ ইঞ্চি মেয়ে। আরমানের কথায় মাথা ঝাঁকিয়ে সায় জানিয়ে বলল, হ্যাঁ জানি। কি? দৃষ্টি। তাহলে আমি কি বলেছি তোমায়? দৃষ্টি দৃষ্টি। অবাক হয়ে আরমানের দিকে তাকায় যারা। আরমান যারার দিকে আরো এগিয়ে এসে বলে, আমার দিকে এভাবে তাকাতে হবে না। আমি জানি আমি খুব হ্যান্ডসাম, তো কি জন্য আবার এখানে এসেছো তুমি? আমাকে একটু সময়ের মাঝে মিস করছিলে বুঝি? আরমানের বলা কথায় মুখ বাঁকায় যারা। আবারও অস্থির লাগছে তার। একটা লজ্জা এসে ভিড় করেছে তার চোখে। লোকটা উদুম গায়ে তার এত কাছে, দম বন্ধ হয়ে আসছে তার। তাই দরজার কাছ থেকে পিছিয়ে গিয়ে বলে, মিস করতে যাব কেন? আমি তো আমার ব্যাগ নিতে এসেছি এখানে। আমার ব্যাগটা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি এখান থেকে। ভিতরে গিয়ে নিজের ব্যাগ নিজেই নিয়ে নাও। আরমান দরজার সামনে থেকে সরে জায়গা করে দেয় যারাকে, যেন যারা রুমের ভিতরে ঢুকতে পারে। দরজার কাছে থেকে সরে বিছানায় বসে আরমান। যারা ছোট ছোট পা দিয়ে হেঁচে হেঁচে রুমের ভিতরে প্রবেশ করে। রুমের দিকে চারিদিকে চোখ বুলিয়ে দেখে তার ব্যাগ কোথায় আছে। চোখ যায় বিছানায় থাকা তার ব্যাগটার দিকে, কিন্তু সেখানে আরমান বসে আছে উদুম শরীরে। কি করে ব্যাগটা নিবে সে? তাই মিনমিনে সুরে বলে, আপনার পাশে থাকা ব্যাগ দিন কষ্ট করে। যারা কেমন হাসপাস করতে দেখে আরমান যেন মজাই পাচ্ছে। যার অস্থিরতা আরো বাড়িয়ে দিতে আরমান আগের ন্যায় বসে থেকে বলে, নিয়ে নাও, আমি পারবো না দিতে। উপায় নেই কোনো। আর যার কাছে লোকটা নাকচ করে দিয়েছে ব্যাগটা দিতে, তাই বিছানার কাছে এগিয়ে আসে যারা ব্যাগটা নেওয়ার জন্য। লজ্জা ভয়ে হাত পা কাঁপছে যারার। শুকনো একটা ঢোক গিলে যেই না ব্যাগটা নিতে যাবে অমনি ঘটে গেল আরেক বিপত্তি। কি থেকে কি হয়ে গেল আল্লাহ! এরকম অস্বস্তিকর বিষয় পড়তে হবে যারাকে, তা তো সে কল্পনাতেও ভাবেনি। নিজের বোকামিতে তো নিজেই ছিচ্ছি করছে যারা। পাকামো করে না না আসলে এমন হতোই না। এই শয়তান লোকটা এখন তাকে গায়ে পড়া নির্লজ্জ মেয়ে না জানি ভাবে। লজ্জায় মাটির নিচে চলে যেতে মন চাচ্ছে যারা। ভয়ে ভয়ে কাজ করতে গেলে এমন অবস্থায় হয়, এই জন্যই আম্মু বলে, যারা তুই কোনো কাজই ঝামেলা না করে করতে পারিস না? যারা যখন বেড থেকে ব্যাগটা নিতে যাবে তখনই আচমকা হোঁচট খেয়ে পড়ে যায় আরমানের উন্মুক্ত বুকে দাপ করে। হঠাৎ এমন একটা পরিস্থিতিতে পড়বে যারা তা কাশ্মী কালো কল্পনাও করেনি। যারা নিজের চোখ তৎক্ষণাৎ খিচে বন্ধ করে নেয়। যারা বুক পিঞ্জরে থুপুক করা শুরু হয়ে যায়। পুরুষ মানুষের স্পর্শ পেয়ে হাতে কাঁপুনি উঠে যারার মনে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়।
যার সাথে সে কোনো পূর্ব পরিচিত হয়। এই অনুভূতি এটা একদমই নতুন তার কাছে। সব কিছু যেন তার কাছে এখন এলোমেলো লাগছে। মনের ভিতর কেমন তাণ্ডব শুরু হয়ে যায় যারার শির দ্বারা বে মুহূর্তে এক শীতল স্রোত নেমে যায়। নিজের এই অবস্থা নিজেই অবাক হচ্ছে যারা। কই আগে তো এমন হয়নি কখনো, তাহলে আজ কেন হচ্ছে? আস্তে আস্তে চোখ খুলে আরমানের চোখের দিকে তাকায় যারা। লোকটা তার দিকে তাকিয়ে আছে কেমন চোখ করে, চোখ দুটো কেমন ঘোলাটে হয়ে আছে লোকটা যেন নেশা করে আছে এমন লাগছে তার কাছে। আরমানের চোখের দিকে তাকিয়ে সেও যেন কেমন ঘোরের মধ্যে চলে যাচ্ছে। নিজের অনুভূতিগুলোকে দমিয়ে যারা ধীরে ধীরে যখন আরমানের বুকে নিজের 2 হাত দিয়ে সরিয়ে ওঠার চেষ্টা করে, তখন আবারও হাত ফসকে আরমানের বুকেই পড়ে যায়। আরমানের বুকের উপর পড়ে লজ্জায় হাঁসফাঁস করতে থাকে। যারাকে এত লজ্জা পেতে দেখে আরমান ছুচকামড়ে হাসে। তার হাফ ইঞ্চি মেয়ে তার বুকে পড়ে আছে, কিন্তু তার বুকে মেয়েটাকে একটা চুনুপুটি লাগছে। মেয়েটা আসলে অনেক ছোট তার থেকে, কিন্তু পরি চোচের কোণে কালো তিলটা। মেয়েটা যেমনই হোক তারই তো হাফ ইঞ্চি মেয়ে। যারা লজ্জায় লাল হয়ে আছে। যারা লজ্জা আরো একটু বাড়িয়ে দিতে আরমান বলে, 17 বছরের মেয়ে হয়ে 28 বছরের ছেলের ইজ্জত হরণ করতে লজ্জা করছে না মেয়ে? আমি বোকা শোকা বলে এমন অত্যাচার করবে তুমি? আরমানের কথা শুনে ছটপট করে আরমানের বুক থেকে উঠে পড়ে, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, দরজার সামনে দাঁড়ায়। লজ্জা কার গরম হয়ে গেছে যারার। গাল দুটো এখন পুরো লাল টমেটো হয়ে আছে। লজ্জায় গলা দিয়ে কথাই বের হচ্ছে না তার। লোকটা ইচ্ছে করে তাকে লজ্জায় ফেলছে। আরমান বেড থেকে উঠে এসে যারার সামনে দাঁড়ায়। তার হাফ ইঞ্চি মেয়ে লজ্জা পাচ্ছে তাকে। আরমান আবারও বলল, একটু আগে আমায় তুমি উলঙ্গ অবস্থায় যাকে বলে বিনা পোশাকে দেখে ফেলেছো, এখন আবার এসে সোজা আমার বুকে ঢলে পড়ছো মনে? মতলব ভালো ঠেকছে না মেয়ে তোমার? আরমানের এমন খোঁচা দেওয়া কথা শুনে বড় বড় চোখ করে তাকায়। লোকটা তাকে ইনডাইরেক্টলি নির্লজ্জ বলছে, কিন্তু সে তো কিছু দেখেনি লোকটার। আর না এখন ইচ্ছে করে তার বুকের উপর পড়েছে, সে তো কোনোটাই ইচ্ছে করে করেনি, সেটা লোকটা জানে। তারপরও তাকে এমন মিথ্যাবাদী অপবাদ দিচ্ছে। রাগ হচ্ছে এখন তার লোকটার উপর। শয়তান লোকটা এখন ইচ্ছে করে তার সাথে এমন করছে। যারা চোখ মুখে রাগ ঝরে পড়ছে আরমানের দিকে রাগী দৃষ্টিতে চিল্লিয়ে বলে, একদম নির্লজ্জের মতো কথা বলবে না শয়তান লোক। আমি আপনার কিচ্ছু দেখিনি, আপনি তো কালো নিজের কথা নিজে চমকে উঠে যারা। জিভে কামড় দিয়ে মনে মনে ভাবে সে এখন কি বলতে যাচ্ছিল এই শয়তান লোকটাকে। লোকটা তো তাকে এমনিতে নির্লজ্জ বলছে, তার উপর এইসব কথা শুনলে তো হয়ে গেল। যার অর্ধেক বলা কথাটা বুঝতে পারে আরমান। এই কথা যে যারা মুখ ফুসকে বেরিয়ে গেছে তা সে ঢের বুঝতে পেরেছে। কথাটা বলে এখন বোকা হয়ে গেছে। যারা মুখভঙ্গি দেখে হাসি পাচ্ছে আরমানের, কিন্তু না হেসে ছুঁচ কামড়ে ধরে বলে, আমি যে কালো আন্ডারপ্যান্ট পরেছি তা তুমি দেখে ফেলেছো হাফ ইঞ্চি মেয়ে? আমার 28 বছরের জমানো ইজ্জত সব খেয়ে দিলে মেয়ে। আরমান আবারও নাটকীয় ভঙ্গিতে বলে, এখন আমার কি হবে গো? আমাকে এখন কে বিয়ে করবে? আমার ইজ্জত সব দেখে ফেললো এই হাফ ইঞ্চি মেয়েটা। আমার মান সম্মান ইজ্জত সব লুটে পুটে নিয়ে নিল এই মেয়ে। আমাকে সবাই এখন ইউজ করা মাল বলবে। এই মেয়েকে ছোটো মোটো হাফ ইঞ্চি সরল সোজা দেখে কতই না ভালো ভাবতাম। এখন এই হাফ ইঞ্চি মেয়ে আমি ইজ্জত নিয়ে খেলছে। আমার যৌবন গেল এখন রসাতলে। আরমানের এমন ঢং করা নাটক দেখে যারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রাগে মুখা করে কামড় দিতেই যাবে, তখনই আরমান করা একটা ধমক দেয় যারাকে। এই মেয়ে মুখ বন্ধ করো। হাফ ইঞ্চি মেয়ে হয়ে 32 ইঞ্চি মুখ করে কামড় দিতে আসে। সবগুলো দাঁত একসঙ্গে ভেঙে ফেলবো তোমার। কাল যে হাতে যারা তাকে কামড় দিয়েছিল সেই হাত দেখিয়ে আবারও আরমান বলে, এই দেখো মেয়ে কি করেছো। কাল আমার হাতটাকে ব্যান্ডেজ করতে হয়েছে তোমার কারণে। ভাগ্যিস তোমার মুখে বিষ ছিল না, না হলে তো আজ আমাকে হসপিটালের বেডে শুয়ে থাকতে হতো।
আরমানের হাতের অবস্থা দেখে সত্যি এবার যারার গিলটি ফিল হচ্ছে। সে তো আর ইচ্ছে করে করেনি কাজটা, রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে কামড়ি বসিয়ে দিয়েছে। রাগ উঠলে তার দাঁতগুলো কিরবির কিরবির করে কাঁপতেও জন্য, কিন্তু এখন খুব নিজের মধ্যে অপরাধবোধ কাজ করছে তার। মাথা নিচু করে অনুশোচনা থেকে বলে উঠছে, দুঃখিত, আমি ইচ্ছে করে করিনি। তা না হয় ইচ্ছে করে করনি, কিন্তু আমার ইজ্জত তো তুমি ইচ্ছে করেই দেখে ফেলেছো হাফ ইঞ্চি মেয়ে। আরমানের কথায় লজ্জা মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। কেমন অসভ্য ইতর লোক বারবার একই কথা বলছে, বলেই চলেছে নির্লজ্জদের মতন, কিন্তু কিছুই বলে না সে, শুধু মিনমিন সুরে বলে, প্লিজ আমার ব্যাগটা দিয়ে দিন, ওরা সবাই অপেক্ষা করছে আমার জন্য। তো নিয়ে যাও না, ধরে রেখেছি নাকি আমি? এমনিতেই তো আমার সব দেখে ফেলেছো তুমি। আরমানের কথায় বেডের দিকে অগ্রসর হয় যারা ব্যাগটা নেওয়ার জন্য। কোনো রকম ব্যাগটা হাতে নিয়ে যেই না দৌড় দিবে তখনই আরমান যারা হাত ধরে ফেলে। আবারও আরমানের ছোঁয়া পেয়ে কেঁপে উঠে যারা, হাঁসফাঁস করতে থাকে সে নিজের হাতটা ছোটানোর জন্য, কিন্তু আরমান শক্ত করে চেপে ধরা হাতটা সরিয়ে নিতে ব্যর্থ হয় যারা। যারার হাত ধরে টান দিয়ে নিজের সামনে দাঁড় করায় আরমান। যারার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি তোমার জিনিস নিয়ে যাচ্ছ ভালো কথা, কিন্তু সাথে আমারও মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যাচ্ছ কেন? আমার জিনিস আমাকে ফেরত দিয়ে যাও। আরমানের কথায় আহমক বনে গেল যারা। সে তো ব্যাগ ছাড়া আর কিছু নেয়নি, তাহলে এই লোকটার জিনিস তার কাছে কি করে আসবে? অবুঝের মতো করে বলে উঠছে, আমি তো কিছু নেইনি আপনার কাছ থেকে। নিয়েছো, আমার ইজ্জত নিয়েছো তুমি, এখন ফিরিয়ে দিয়ে যাও। কথা বলার মাঝে ফোন বেজে ওঠে আরমানের। যারার হাত ছেড়ে দিয়ে বেডসাইড টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে দেখে তার আব্বু ফোন করেছে। কলটা রিসিভ করে কানে ধরে আরমান। আব্বুর সাথে কথা বলায় মনোযোগী হয় সে। আরমান তার হাত ছেড়ে কথা বলতে দেখে হাফ ছেড়ে বাঁচলো যারা। এই সুযোগটাই কাজে লাগায় সে। ব্যাগটা শক্ত করে চেপে ধরে রুমের বাইরে এক ছুটে চলে যায় যারা। যারাকে পালিয়ে যেতে দেখে আরমান ও যারা পেছন পেছন দৌড়ে এসে, কিন্তু ধরতে পারে না সে। যারা তার হাতের নাগালের বাইরে চলে যায়। আরমান কিছুটা চিৎকার করে বলে, এই হাফ ইঞ্চি মেয়ে, আমার ইজ্জত লুট করে কোথায় পালাচ্ছ? ফিরিয়ে দিয়ে যাও আমার জিনিস। কে শুনে কার কথা? সে তো দৌড়াতেই আছে, পেছনে ফিরে দেখার প্রয়োজনও মনে করলো না। এক দৌড়ে এসে থামে মিমের কাছে। এসে হাঁটুর মধ্যে ভর দিয়ে হাঁপাতে থাকে। নিজেকে স্বাভাবিক করতে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে যারা। যারা কেমন হাঁপাতে দেখে মিম, ফিহা, জিনিয়া তিনজনই এসে যারাকে ধরে। কি রে, তোর এত দেরি হলো কেন? আর পাগলের মতো এমন দৌড়ে আসলি কেন? হ্যাঁ রে, সত্যি তোর এত সময় লাগলো যে? সমস্যা হয়েছে কোনো? তোমার এমন সময় লাগছে দেখে আমি আরও ভাবলাম ব্যাগটা হয়তো খুঁজে পাচ্ছিলে না। সবার এমন জেরা করতে দেখে ফ্যাসাদে পড়ে গেল যারা। কি বললে সে এখন? অসভ্য লোকটা তাকে এসে বলেছে, তা বলে তো আর মান সম্মান কিছু থাকবে না তার। না মানে ওই ব্যাগটাই খুঁজে পাচ্ছিলাম না, তাই একটু সময় লেগে যায় আর কি। আমার জন্য তোমাদের অনেকক্ষণ ধরে কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হয়েছে। সরি আপু, বুঝতে পারিনি আমি। ধুর বোকা, সরি বলতে হবে না, সমস্যা তো হতেই পারে। এখন চলো তোমাদের তিনজনকে পৌঁছে দিয়ে আসি। হুম হুম, চলো এবার সবাই। একসাথে সবাই এসে থামলো যারাদের বাড়ি গেটের সামনে। মিম আর ফিহা যারাকে রেখে যায়নি তাদের বাড়িতে, যায়নি বলে ভুল হবে। যারা তাদের দুজনকে জোর করে নিয়ে এসেছে। সবাই একসাথে এসেছে, এখন তারা দুজন বাড়ি চলে যাবে, এটা কেমন দেখায়? তাই তাদের নিয়েও এসেছে। বলেছে বাড়ি পৌঁছে ফোন করে বলে দিবে মিম আর ফিয়া তাদের বাড়িতে আছে, তাহলে আর কোনো সমস্যা হবে না। মিম এগিয়ে এসে দরজা নক করে। ফিহা যারাকে ধরে দাঁড়িয়ে আছে, তাদের সাথে রোহান, জাহেদ, জেরিন, জিনিয়াও দাঁড়িয়ে আছে। একটু পর এসে দরজা খুলে দেয় মার্জিয়া বেগম। দরজার সামনে এত মানুষ দেখে ভয় পেয়ে যান। ফিহা যারাকে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে চোখে মুখে মার্জিয়া বেগমের চিন্তার ছাপ ফুটে পড়ে। মুখটা মুচুতি হচ্ছে। তার মেয়ের কি হয়েছে? ব্যাকুল কণ্ঠে বলেন, কি হয়েছে জারার? ফিহা, তুই ওকে এভাবে ধরে আছিস কেন? আর এরা সবাই কারা? আগে তো দেখিনি কখনো। কি রে, কথা বলছিস না কেন তোরা দুইটা?
কথা বলা মহিলার দিকে তাকিয়ে জাহেদ মনে করে হয়তো এটা জারার বড় বোন, বয়স কম বলেই মনে হচ্ছে তার। তাই ভদ্রমহিলাকে এমন ব্যাকুল হতে দেখে জাহেদ বলে, আপু এত উত্তেজিত হবে না, ওর তেমন কিছু হয়নি, শুধু একটু মাথা ঘুরে গিয়েছে।